নতুন করে বাড়ছে উত্তরের নদ নদীর পানি। চট্টগ্রাম অঞ্চলে বানভাসীদের বেঁচে থাকার লড়াই। বছরের শত কোটি টাকা খরচের পরও ঢাকায় দুর্বিষহ জলজট, বুঝে শুনে উন্নয়ন প্রকল্প নেয়ার পরামর্শ। রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ফ্রান্স স্পেনের দ্বৈরথ, স্পটলাইটে এমবাপ্পে, লামিন ইয়ামাল। ইরানের বন্দরে আজ থেকে মার্কিন নৌ অবরোধের ঘোষণা। হরমুজ প্রণালীতে আমিরাতের তেলবাহী ট্যাংকারে হামলা। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। টানা কয়েকদিনের বৃষ্টির পর রোদের দেখা মিলেছে পার্বত্য চট্টগ্রামে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে চট্টগ্রামের অঞ্চলের 5 জেলায়। তবে পানি নামার সাথে সাথে দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। আশ্রয় কেন্দ্রগুলো থেকে নিজ বাড়ি ফিরছেন দুর্গতরা, পরিষ্কার করছেন বাড়িঘর। জমে থাকা আবর্জনা, বিশুদ্ধ পানির সংকটে বেড়েছে নানা রোগের শঙ্কা। সেনাবাহিনী, জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পরিচ্ছন্নতা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে গেলেও কাটেনি দুর্ভোগ। কক্সবাজারে বৃষ্টি থামলেও অনেক এলাকায় ধীর গতিতে নামছে পানি, রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগও। নামতে শুরু করেছে মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জে জমে থাকা পানি। তবে হাওর এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। এদিকে উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানিও। খানিকক্ষণ বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় দুর্বিষহ জলাবদ্ধতা। ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে। অথচ ঢাকার জলাবদ্ধতা নিরসন, ঢাকা শহরের খাল ও ড্রেন পরিষ্কার আর বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি বছরই বরাদ্দ থাকে শত কোটি টাকা। প্রশ্ন উঠছে, বিপুল অর্থ ব্যয়ের পরও কেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান হচ্ছে না? মেগা সিটি ঢাকা। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হতো চারপাশের নদ নদী এবং নগরের ভেতর দিয়ে প্রবাহিত অসংখ্য খালের মধ্য দিয়ে। কিন্তু সেই স্বাভাবিক ব্যবস্থাই আজ নানা সংকটে। দখল ও ভরাট হয়ে বিলীন হয়ে গেছে নগরীর অনেকগুলো খাল। যেগুলো টিকে আছে সেগুলোর অনেক অংশই দূষণ ও বর্জ্যে ভরাট। চারপাশের নদীর নাব্যতাও কমেছে, সেই সাথে ড্রেন এবং খালে বর্জ্য ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলাফল, একটু মুষলধারে বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। কোথাও কোথাও সেই পানি নামতে লেগে যায় কয়েক ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ন্যাচারাল যে কানেক্টিভিটি নষ্ট করেছি শুধু না, আমাদের কি খাল দখল করে সেখানে সুরম্য অট্টালিকা, কৃত্রিম যে ড্রেন অল্প বিস্তর করেছি, সেটার সাথে আবার এই প্রাকৃতিক ড্রেনের যে সংযোগস্থল, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা হয় বসতবাড়ি করেছি, না দেখা যাবে ময়লা আবর্জনায় পানি আর ফ্লো হতে পারে না। 2020 সালে ঢাকার খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে যায় 2 সিটি কর্পোরেশনের কাছে। ঢাকা উত্তর সিটি 2024-25 অর্থ বছরে খাল ও ড্রেন পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করেছে প্রায় 100 কোটি টাকা। আর 2025-26 অর্থ বছরে এই খাতে বাজেট ছিল 150 কোটি টাকারও বেশি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2025-26 অর্থ বছরে খাল উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে 115 কোটি টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনায় 57 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সময় এসেছে এই মেগা সিটির উন্নয়ন নিয়ন্ত্রণের। ঢাকার আউটফলে যে বন্যা প্রবাহর যে এলাকাগুলো, যেগুলো ইতিমধ্যে বিভিন্ন হাউজিং দিয়ে দখল হয়ে গেছে, যখন জলাবদ্ধতা পরিমাণ বাড়বে, দেখবেন যে এটা আরও স্থায়ী হয়ে যাবে। ড্রেনেজের উন্নয়ন লাগবেই, কিন্তু তার পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণ, খালগুলোকে খালের মতো রাখে দেওয়া, যত্রতত্র আবাসন নিয়ন্ত্রণ, এটা নিয়েও কর্পোরেশনের কথা বলা উচিত। একই সাথে
পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ সহ নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা একটু লালমনিরহাটের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, আমরা যেখানে জানতে পারছি যে পার্বত্য অঞ্চলের পানি কিছুটা কমে আসছে, সেদিকে লালমনিরহাটের চিত্রটা কিন্তু একটু ভিন্ন। সেখানে আমরা জানতে পেরেছি যে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নিচু এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। সোহেলি, পানি কিন্তু তিস্তার পানি গত কয়েকদিন থেকে বাড়া কমা করছিল। বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ কেন্দ্রে বলছিল যে আসলে এই অঞ্চলে স্বল্প মাত্রায় বন্যা হতে পারে। গতকাল বিকেলের পর থেকে কিন্তু পানি বাড়তে শুরু করে এবং রাত্রে সন্ধ্যা 7টা 8টা এবং এমনকি 10টায় যেটি পরিমাপ ডালিয়া পয়েন্টে 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছিল এবং গভীর রাতে কিন্তু সেটি কমতে শুরু করে এখন কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছে। বর্তমানে আজকে সকাল 6টায় বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে এবং সর্বশেষ সকাল 9টায় কিন্তু বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উজানের যে ঢল আসছিল সেটি কিন্তু কমে যাচ্ছে। এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল। গতকাল কিন্তু বিকেলে এবং তার আগের দিন পরশুদিন এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, তবে গতকাল রাতে কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি, যার ফলে তিস্তার পানিও কিন্তু তেমন বাড়েনি। আর তিস্তার যে উজানের ঢল আসছিল গতকাল বিকেল থেকে যে ঢল আসছিল সেটি কিন্তু তিস্তার যেহেতু 7টি জেলার 5 থেকে 7টি জেলায় জুড়ে বিস্তীর্ণ এবং বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলে কিন্তু পানিগুলো খেয়ে ফেলেছে, যার কারণে আমরা যে এলাকাগুলো রয়েছে এটি কিন্তু একবারে তিস্তার নিম্নাঞ্চল এলাকা, নিচু এলাকা, চরাঞ্চলের। এই এলাকায় কিন্তু গতকাল রাতে কিছু জায়গায় পানি প্রবেশ করেছিল, সকাল থেকেই কিন্তু সেই পানি একবারে কমে গেছে। তিস্তাকে কিন্তু এ কারণেই ফ্লাশি নদী বলা হয়, অর্থাৎ যেহেতু বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, বিশাল একটি এলাকা রয়েছে, এই এলাকা আসলে যতই উজান থেকে ঢল আসুক না কেন পানি কিন্তু একবারই এর পেটে খেয়ে ফেলে এবং খুব দ্রুত কিন্তু যেহেতু নিচু এলাকায় তার যে কুড়িগ্রাম থেকে শুরু করে ব্রহ্মপুত্রে যেখানে তিস্তার পানি গিয়ে পতিত হয় সেখানে যেহেতু পানি আসলে এখন কম, যার কারণে পানি কিন্তু দ্রুত টানতে শুরু করেছে এবং পানি দ্রুত নেমে গেছে। গতকাল রাত থেকে আমরা যেসব এলাকায় কিছুটা প্লাবিত রাস্তাঘাট, গ্রামীণ যে চরাঞ্চল, নিম্নাঞ্চলের সড়কগুলো প্লাবিত হওয়ার খবর পাচ্ছিলাম, সকালবেলা এসে কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না, কেননা রাতে কিন্তু সেই পানিগুলো যতটুকু বাইরে ছিল সেটি কিন্তু এখন কমে গেছে। কিছুটা দুর্ভোগ এই পানিগুলো কমে গেছে। একবারে চরাঞ্চল যেগুলো মধ্য চরাঞ্চল গুলো রয়েছে, ছোট ছোট দ্বীপ আকারের চরাঞ্চল, সেই এলাকাগুলোতে পানি রয়েছে, সেখানকার মানুষের দুর্ভোগ রয়েছে। তবে নিচু এলাকার মানুষের তেমন কোনো দুর্ভোগ নেই, এখন যেহেতু মৌসুমী ফসল নেই, যার কারণে ফসলের সংখ্যা আসলে তেমন নেই। তো শৈলী এই ছিল লালমিয়াটের তিস্তার পানি বৃদ্ধি ও কমা নিয়ে আমার কাছে সবশেষ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট সৌজন্যে বিশ্বকাপের খবর। ফ্রান্স স্পেন দ্বৈরথের আড়ালে লড়াইটা এমবাপ্পে, লামিন ইয়ামালেরও। ইউরো আর নেশনস লিগে 2বার মুখোমুখিতে জয় স্প্যানিশ টিনেজারের। এমনকি ক্লাব ফুটবলেও বারবার এমবাপ্পেকে হারিয়েছে লামিন ইয়ামাল। তবে বিশ্বকাপে এই দুজনের দেখা এবারই প্রথম। দুই দলের দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামাল অভিজ্ঞতার বিচারে এগিয়ে ফরাসি ফরওয়ার্ড। এ নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছেন এমবাপ্পে, আর ইয়ামালের প্রথম। আসরেও আলো ছড়াচ্ছেন ফরাসি তারকা। 8 গোল দিয়ে গোল্ডেন বুটের রেসে মেসির সমানে সমান। এই জায়গায় বেশ পিছিয়ে স্প্যানিশ টিনেজার, মাত্র 1 গোল, তাও গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। তবে একদিক দিয়ে দুজনের লড়াইয়ে এগিয়ে লামিন ইয়ামাল। দেশের জার্সিতে হোক কিংবা ক্লাব ফুটবল, কিলিয়ান এমবাপ্পেকে বারবার কাঁদিয়েছেন স্প্যানিশ তারকা। শুরুটা 2024 ইউরোর সেমিফাইনালে কোলো মুয়ানির গোলে এগিয়েছিল লেস ব্লুরা। তবে সেই ম্যাচের মোমেন্টাম কেড়ে নেন লামিন ইয়ামাল। 16 বছর বয়সী ওয়ান্ডার কিডের দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্পেন। পরে দানি ওলমোর গোলে ম্যাচও জিতে নেয় লা রোহা ফিউরিরা। পরের বছর আবারও ইয়ামালের গতিপথ বদলানোর গল্প। জেদ্দায় সুপার কাপ ফাইনালে এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল মাদ্রিদ। তবে বার্সাকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত ম্যাচটি 5-2 গোলে জিতেছিল ব্লগরানারা। সে বছরই আরেকটি এল ক্লাসিকোতে শেষ হাসি হেসেছিল বার্সা। সেবারও ইয়ামালের ম্যাজিক। নিজে গোল না করলেও 2টি অ্যাসিস্ট ছিল স্প্যানিশ টিনেজারের। তাতেই আরও একবার এমবাপ্পেকে হতাশ করেন তিনি।
ন্যাশনস লিগের সেমিফাইনালে আরও একবার মুখোমুখি স্পেন ফ্রান্স। 9 গোলের থ্রিলারে অবশ্য জয়টা ডে লা ফুয়েন্তে শিষ্যদের। স্পেনের 5 গোলের 2টি এসেছিল ইয়ামালের পা থেকে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে প্রথমবার মুখোমুখি হচ্ছে বিশ্বের অন্যতম 2 সেরা ফুটবলার। এবারও কি শেষ হাসি হাসবে ইয়ামাল, নাকি এমবাপ্পে লিখবে নতুন ইতিহাস? আশরিক রুদ্র, চ্যানেল 24। কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, সোমবার মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক ছিল। সে সময় নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে বাক বিতণ্ডা ও হট্টগোল হয়। এ নিয়ে শিরোইল বাস টার্মিনালে চরম উত্তেজনা তৈরি করে শ্রমিকদের এক পক্ষ। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কমিটি পরিচালনা গঠন করা না পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে বিআরটিসির বাসগুলো চলাচল করছে। 2 কোটি টাকা দিবি, না হয় দুদিনের মধ্যে ব্যবসা গুটিয়ে নেবে, এমন হুমকি দেওয়ার পরদিনই চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুট করেছে 35 লাখ টাকা। অভিযোগ, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীরা ঘটিয়েছে এই ঘটনা। কারো হাতে রড, কারো হাতে কুড়াল, আবার কারো হাতে অস্ত্র। এলো পাতারি ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্ত। সোমবার দুপুরের এই ঘটনা চট্টগ্রাম নগরের বাকুলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল.নেট বা ডিডিএন কার্যালয়ে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বেলা 12টার দিকে হঠাৎ 15-20 জন অস্ত্রধারী সন্ত্রাসী কার্যালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে। ভাঙচুর করে বেশ কয়েকটি কম্পিউটার, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস। এক পর্যায়ে প্রতিষ্ঠানে থাকা 35 লাখ টাকা লুট করে সরে পড়ে। ওরা প্রায় 15 থেকে 20 জন অস্ত্র সহ ছিল, দা চাপাতি টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল। এগুলো দিয়ে অফিসে হামলা করছে। ওই যে আমাদের পিসি, ল্যাপটপ, প্রিন্টার, অফিসের যে ইকুইপমেন্ট গুলো এগুলো সব ভাঙচুর করছে। আর আমাদের ওই ক্যাশ টাকা ছিল স্যালারির জন্য প্রায় 35 লাখ টাকার মতো, এরকম কিছু ক্যাশ টাকা নিয়ে। মনে হচ্ছে যে ওই আমরা চাঁদা দিতে সম্মত হইনি, এই জন্যই ভাঙচুরটা করছে আর কি। অভিযোগ, হামলাকারীরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী। মূলত 2 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে এমন হামলা। এই অভিযোগে সত্যতা মেলে সাজ্জাদের সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফোন আলাপে। ডিডিএন এর একজন পরিচালককে ফোন করে চাঁদা এবং ব্যবসার ভাগ দেওয়ার জন্য 2 দিনের সময় বেঁধে দেয় ইমন। আমি ডেভিড ইমন বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন, আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিবের থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন, আর ব্যবসা বাণিজ্য করবেন না আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটিতে। থানায় মামলার পর হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম।